আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু শেয়ার করে দিব আর কি, 1 মিনিট লেট হয়ে গেল যদিও। হ্যাঁ, আপনারাও যদি পারেন একটু শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিচ্ছি আর কি, একটু অপেক্ষা করছিলেন আপনারা। জি, কথা, সাউন্ড সব কিছু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি একটু শেয়ার করে দিচ্ছি, 1-2 মিনিট একটু সময় নিলাম। কেমন সবাই ভালো আছেন তো? দেখ, আলহামদুলিল্লাহ। একটু শেয়ার করার জন্য সময় নিচ্ছি আর কি, জাস্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব ঠিক আছে না? ঠিক আছে, আর 1 মিনিট জাস্ট নেব আর কি। 1 মিনিট। সাউন্ড সব বোর্ড তো দেখা যাচ্ছে, আমাকে হয়তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আসতেছি, আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছিলাম তো, এর জন্য আর কি। তো সবাই অলরেডি তো আমাদের একটা কোর্স সম্পর্কে হয়তো জেনেছেন যে আসলে আমরা একটা কোর্স করাবো। তবে আমরা কিন্তু এই কোর্সের পাশাপাশি আমাদের ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে। আর হচ্ছে আমরা আমাদের অন্যান্য কার্যক্রম, এবং সামনে আমরা পুরো 45 BCS পর্যন্ত টার্গেট করে আমরা পরীক্ষার আয়োজন করব, এবং 4টা অংশকে টার্গেট করে: মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, বিজ্ঞান এবং হচ্ছে কম্পিউটার। পুরো 45 পর্যন্ত সিলেবাস দিয়ে টপিক অনুযায়ী আমরা পরীক্ষা নিব, এবং সেই পরীক্ষা প্রিলি পরীক্ষার 1 মাস আগেই ওই সিলেবাস কমপ্লিট করিয়ে দিব। ওই অনুযায়ী চলতে থাকবে। আর যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, তারা তো আছেনই আসলে, ঠিক আছে? ওকে, আমার মোটামুটি শেষ। আজকের টপিকটা যদিও ইজি, আমরা সবাই সিলেবাস কমপ্লিট করিয়ে দিব। হ্যাঁ, আমরা সবাই জানি। সাউন্ড ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, অল ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জনি, হ্যাঁ, সাদমান ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে আর বেশি কথা বলবো না, এমনিতেও টিচার মানুষ, বেশি কথা বলে ফেলি আর কি। হ্যাঁ, আমাদের আজকের যে আসলে টপিকটা, সেটা হচ্ছে খুবই ছোট, মানে ছোট একটা টপিক, বাট বোঝার অনেক কিছু আছে, চাইলে বুঝতে পারি আমরা। আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 7, যদিও 8 নম্বর ক্লাস, কারণ একটা ক্লাস আমরা বাড়িয়েছিলাম, 10টা ক্লাসের জায়গায় 11টা ক্লাস নিব আর কি। এবং আমাদের আজকের টপিক হচ্ছে জোয়ার ভাটা। এটা হচ্ছে আমাদের টপিক। তো জোয়ার ভাটা নামে তো একটা ছবিও আছে, ঠিক না? আপনারা হয়তো অনেকে দেখেছেন, পুরোনো দিনের একটা ছবি, উজ্জ্বল করেছিল আর কি। হ্যাঁ, মানুষের জীবনেও কত জোয়ার ভাটা ঘটে থাকে আসলে, যাদের জীবনে এখনো আসেনি আসলে, হয়তো তাহলে জোয়ার ভাটার সম্মুখীন হয়নি, কিন্তু এমনি বাস্তবিক জীবনে আমাদেরকে অনেক ক্ষেত্রে ওইসব বিষয়গুলো বাদ দিয়েও জোয়ার ভাটার সম্মুখীন হতে হয়। যাই হোক, আমরা চেষ্টা করবো এই জোয়ার ভাটাকে উতরিয়ে আমাদের সফলতার যে দ্বারপ্রান্ত, সেখানে চলে যেতে। জোয়ার ভাটার বিষয়টা যদি বলতে চাই, তাহলে জোয়ার ভাটা জিনিসটা আসলে কি? হ্যাঁ, এটা বলতে আসলে কি বুঝায়, কম বেশি আমরা মোটামুটিভাবে বুঝি। আমরা এটার পেছনে একটা কারণ দাঁড় করাই। আমরা বলে থাকি যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর ওপর সূর্য এবং চাঁদের আকর্ষণ বলের একটা কি আছে, প্রভাব আছে।
কারণ আমরা মহাকর্ষ সূত্র অনুযায়ী জানি যে মহাবিশ্বের প্রতিটা বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, ঠিক কিনা? তাহলে দেখা যাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে চাঁদ এবং হচ্ছে সূর্য, এই দুইটার আকর্ষণের ফলে পৃথিবীর যে মোট পানির উৎস, এই পানির উৎসের দেখা যায় আমরা খেয়াল করলে যদি দেখি একটা নির্দিষ্ট সময়ের জন্য ফুলে ওঠে, আবার একটা নির্দিষ্ট সময় পর নেমে যায়। এই যে পৃথিবীর মোট পানির উৎসের একটা নির্দিষ্ট সময়ের জন্য ফুলে ওঠা বা নেমে যাওয়া, স্বাভাবিক অর্থে, সাধারণ অর্থে আমরা এটাকে বলছি জোয়ার ভাটা, ঠিক না? তাহলে প্রথমে আমরা এই জোয়ার ভাটার একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করাবো, এরপর কারণগুলো খোঁজার চেষ্টা করবো যে আসলে মূল ঘটনাটা এখানে কি। ঠিক আছে, আমরা ছোট্ট একটা সংজ্ঞা এখানে দাঁড় করালাম যে পৃথিবীর মূল ঘটনা কি এটাই নাকি অন্য কিছু আছে সেটাও দেখব। পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ প্রভাবে পৃথিবীর মোট পানির উৎসের একটি নির্দিষ্ট সময়ের জন্যে ফুলে ওঠা, আবার একটি নির্দিষ্ট সময় পর নেমে যাওয়াকে জোয়ার ভাটা বলে। তাহলে একটা সাধারণ সংজ্ঞা আমরা দাঁড় করিয়ে নিলাম, সেটা হচ্ছে পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য পানি ফুলে ওঠে, আবার একটা নির্দিষ্ট সময় পর নেমে যায়। এই জিনিসটাকে আমরা সাধারণ অর্থে বলছি জোয়ার ভাটা। আমার প্রশ্নটা হলো এই জায়গায়, সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির জন্য শুধু কি চাঁদ ও সূর্যের আকর্ষণ বল দায়ী? জোয়ার ভাটা সৃষ্টির জন্য শুধু কি চাঁদ ও সূর্যের আকর্ষণ বল দায়ী কিনা? ঠিক আছে, তা এখন এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজব। সাধারণ যে সংজ্ঞাটা, এটা কি সবার লেখা হয়ে গেছে? একটু জানাবেন আমাকে। সাধারণ যে সংজ্ঞাটা, এটা যদি লেখা হয়ে যায় একবার ওকে বলবেন। ওয়ালাইকুম আসসালাম, সুদীপ্ত বিশ্বাস, আচ্ছা, নাজমুল সাকিব, হ্যাঁ ভিডিও ক্লিয়ার। আচ্ছা, সংজ্ঞাটা যদি ক্লিয়ার মানে লেখা হয়ে যায়, আমরা এখানে একটা প্রশ্ন করলাম যে জোয়ার ভাটা সৃষ্টির পেছনে শুধু চাঁদ ও সূর্যের আকর্ষণ বল দায়ী কিনা। এখন এটার কারণটা খুঁজব। মুছে দিচ্ছি। একটা বিষয় এখানে, যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে বলছি পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাব, যদি একটু ভালোভাবে খেয়াল করি, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, এবং এই হচ্ছে আমাদের সূর্য। আমরা আনুমানিকভাবে প্রায় বলে থাকি যে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী যে দূরত্বটা প্রায় 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। আর পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী যে দূরত্বটা আমরা বলে থাকি প্রায় 3,84,000 কিলোমিটার। দূরত্বের দিক থেকে যদি দেখি, এই দূরত্বটা অনেক বেশি,
তার তুলনায় এই দূরত্বটা অনেকটাই কম। মহাকর্ষ, নিউটনের যে মহাকর্ষ সূত্র, এই মহাকর্ষ সূত্রের মধ্যে মহাবিশ্বের প্রতিটা বস্তুকণার মধ্যে আকর্ষণ বলের যে বিষয়টা, সেটা নির্ভর করে দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে দূরত্ব। তো ভরের সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, আর দূরত্বের সাথে হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। একটা বিষয় একটু বলি, বর্গের ব্যস্তানুপাতিক ওই বিষয়টা রইল, ব্যস্তানুপাতিকটা মনে রাখি আর সমানুপাতিকটা মনে রাখি। তার মানে সমানুপাতিক মানে বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে, আর ব্যস্তানুপাতিকের রিলেশনটা তো আমরা বুঝি, বেশি হলে কম হবে, কম হলে বেশি হবে। যদি দেখি পৃথিবী এবং সূর্য এই দুটার মধ্যে যদি তুলনা করি, তাহলে পৃথিবী আর সূর্যের মধ্যে আকর্ষণ বলটা ভরের হিসেবে অনেক বেশি হওয়ার কথা। কেন? কারণ সূর্যের ভর অনেক বেশি পৃথিবীর তুলনায়। তাহলে পৃথিবী এবং সূর্য এর মধ্যকার আকর্ষণ বল ভরের ভিত্তিতে অনেক বেশি হলেও দূরত্বের কথাটা যদি বলি, দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বলের প্রভাবটা তত কম হবে। তাহলে ডি দিয়ে যদি ডিস্টেন্স বুঝাই, ডিস্টেন্স যত বেশি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আকর্ষণ বল তত কম, ডিস্টেন্স যত কম হবে আকর্ষণ বলের প্রভাব তত বেশি হবে। আবার একই রকমভাবে এফতে ফোর্স আর এমতে ম্যাস, ভর যদি বুঝে, ভর যত বেশি আকর্ষণ বলের প্রভাব তত বেশি, ভর যত কম আকর্ষণ বলের প্রভাব তত কম। তাহলে দেখা যাচ্ছে ভরের ভিত্তিতে বেশি হলেও দূরত্ব বেশি হওয়ার কারণে আনুপাতিক হারে ব্যস্তানুপাতিক, তাই সেটা কি হয়ে যাচ্ছে, আকর্ষণ বলের প্রভাবটা কম। আবার পৃথিবীর উপর চাঁদেরও তো একটা আকর্ষণ বলের প্রভাব আছে, দূরত্ব কম, সেই হিসেবে আকর্ষণ বলের প্রভাবটা বেশি হওয়ার কথা, কিন্তু ভরের দিক থেকে আবার কম। কিন্তু একটা বিষয় খেয়াল করুন, যদি প্রশ্ন করি পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ বলের প্রভাব বেশি না চাঁদের আকর্ষণ বলের প্রভাব বেশি, কি বলবেন? পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ বলের প্রভাব বেশি না চাঁদের আকর্ষণ বলের প্রভাব বেশি? গাণিতিক হিসাব থেকে দেখা গিয়েছে পৃথিবীর উপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ বলের প্রভাব প্রায় 2.1 গুণ বেশি। তাহলে সূর্যের চেয়ে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বলের প্রভাব বেশি। তাহলে জোয়ার ভাটা সৃষ্টির জন্য যদি বলি সূর্য এবং চাঁদ এই দুজনের মধ্যে কে বেশি দায়ী, অবশ্যই চাঁদ বেশি দায়ী। চাঁদের আকর্ষণ বলের প্রভাব বেশি দায়ী। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে শুধু কি এই একটা জিনিসই দায়ী? আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি একটা জিনিস, সেটা হচ্ছে যখনই জোয়ার সৃষ্টি হয় আমরা দেখি পৃথিবীর 2 বিপরীত প্রান্তে জোয়ার সৃষ্টি হয়, অপর 2 বিপরীত প্রান্তে ভাটা সৃষ্টি হয়। মানে এক পাশের পানি ফুলে উঠলে আরেক পাশের পানি ফুলে উঠবে, আর অপর 2 পাশের পানি নেমে যাবে। তাহলে একই সাথে 2 বিপরীত পাশে জোয়ার, 2 বিপরীত পাশে ভাটা সৃষ্টি হচ্ছে। এখন আমার প্রশ্নটা হলো, আমরা বললাম দূরত্ব যত বেশি আকর্ষণ বল তত কম, দূরত্ব যত কম আকর্ষণ বল তত বেশি। তাহলে কম হলে বেশি, বেশি হলে কম। একটু খেয়াল করেন, আমি যদি এই জায়গাটায় একটা পয়েন্ট দিই নাম্বার 1, এই জায়গাটা একটা পয়েন্ট দিলাম নাম্বার 2, আর এই জায়গাটা একটা পয়েন্ট দিলাম নাম্বার 3, কয়টা পয়েন্ট দিলাম? 3টা পয়েন্ট দিলাম। 3টা পয়েন্ট দেওয়াতে এখন একটা বিষয় খেয়াল করব আমরা এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে আমরা প্রথম কথা হলো একটা জিনিস ফাইন্ড আউট করলাম, জোয়ার ভাটা সৃষ্টির জন্য চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল দায়ী, তবে এই দুজনের মধ্যে যদি তুলনা করি চাঁদ বেশি দায়ী। আচ্ছা, এখন আমি যদি বলি চাঁদের আকর্ষণ বলের প্রভাবটা 1 নম্বর পয়েন্টে বেশি, 2 নম্বর পয়েন্টে বেশি না 3 নম্বর পয়েন্টে বেশি? চাঁদের আকর্ষণ বলের প্রভাব পৃথিবীর 1 নম্বর পয়েন্টে বেশি হবে, 2 নম্বর পয়েন্টে নাকি 3 নম্বরে? প্লিজ উত্তর দিবেন।
কোন প্রশ্ন আসতে পারে সেটাই করব। হ্যাঁ, ঝাপসা আসতেছে না, ঝাপসা তো আসতেছে না, আমার এখানে তো ক্লিয়ার, আমি কিন্তু দেখাতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এক এক নম্বর পয়েন্টে বেশি, ধন্যবাদ। এক নম্বর পয়েন্টে বেশি, কারণ এটা কাছে, এর চেয়ে দূরে হচ্ছে 2, এর চেয়ে দূরে হচ্ছে কত, 3। তাহলে এই পাশে না হয় আকর্ষণ বলের প্রভাব, এই পাশের পানিটা সর্বোচ্চ পরিমাণে ফুলে উঠছে, এইখানে আকর্ষণ বলের প্রভাবটা কম, কিন্তু এইখানেও জোয়ার সৃষ্টি হচ্ছে। একই সাথে দুই বিপরীত পাশে জোয়ারটা সৃষ্টি হচ্ছেটা আসলে কিভাবে? এইখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে শুধুই চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাব দায়ী, নাকি অন্য কোনো কারণ আছে। আসলে জোয়ার ভাটা সৃষ্টির পেছনে প্রধান কারণ যদি বলি, প্রধান কারণের কথা যদি বলি, এই প্রধান কারণ হচ্ছে দুটি। প্রধান কারণ দুটি। একটা কারণ তো বলে দিলাম, চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাব। আরেকটা কারণ সম্পর্কে একটু বলি। যেমন আমার কাছে একটা পেয়ালা থাকলে ভালো হতো। ধরে নেন যে এটা হচ্ছে একটা পেয়ালা, এই পেয়ালাটার মধ্যে ধরেন একটা বাটির মধ্যে আমি পানি নিলাম। পানি নিয়ে একটু খেয়াল করবেন, যদি একটা চামচ দিয়ে বা আঙুল দিয়ে এটাকে নাড়তে থাকেন, যদি নাড়তে থাকেন, মাঝখানে একটা ঘূর্ণি সৃষ্টি হয় না? মাঝখানে কিন্তু একটা ঘূর্ণি সৃষ্টি হয়, মাঝখানে একটা ফাঁকা জায়গা, ফ্রি স্পেস সৃষ্টি হতে নাই, কিন্তু মাঝখানের পানিটা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। চারিদিকে কি হয়? ছড়িয়ে পড়ে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে পৃথিবী হচ্ছে একটা আদর্শ গ্রহ, আর গ্রহ হওয়ার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে তার নিজস্ব একটা ঘূর্ণয়ন গতি থাকতে হবে। পৃথিবীর একটা নিজস্ব ঘূর্ণয়ন গতি আছে। মূলত এই ঘূর্ণয়ন গতিটাকে যদি আমরা ওই পেয়ালার পানির সাথে যদি একটু তুলনা করি, তাহলে একটু খেয়াল করবেন, পৃথিবীর এই নিজস্ব ঘূর্ণয়ন গতির কারণে, যেটাকে আমরা বলছি কেন্দ্রাতিক বলের প্রভাব, এই কেন্দ্রাতিক নিজস্ব ঘূর্ণয়ন গতির কারণে মূলত এই যে বিপরীত পাশে, দুই বিপরীত পাশে জোয়ার সৃষ্টি হতে সহযোগিতা করে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, ওই যে পানিটা ছড়িয়ে যাচ্ছে সেই বিষয়টা। তাহলে জোয়ার ভাটা সৃষ্টির পেছনে আমরা বলছি প্রধান কারণ হচ্ছে একটা না, প্রধান কারণ হচ্ছে দুইটা। একটা তো আমরা আগেই বলে দিলাম, সেটা হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাব। আকর্ষণ বলের প্রভাব। আর আরেকটা হচ্ছে পৃথিবীর নিজস্ব ঘূর্ণয়ন গতি, পৃথিবীর ঘূর্ণয়ন গতি, বা আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাব। কেন্দ্রাতিক বলের প্রভাব মূলত এই যে মাঝখানের পানিটা চারিদিকে ছড়িয়ে যায়, এটাকে বলছি আমরা কেন্দ্রাতিক বলের প্রভাব। তাহলে আমরা এখান থেকে দুটো প্রশ্নের উত্তর খুঁজে বের করলাম। সেটা হচ্ছে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টির জন্য চাঁদ এবং সূর্য দুইজনের আকর্ষণ বল দায়ী, কথাটা ঠিক আছে, তবে এই দুজনের মধ্যে চাঁদ বেশি দায়ী। আর প্রধান কারণ হচ্ছে দুইটা, শুধু চাঁদ আর সূর্যের আকর্ষণ বল দায়ী না, পৃথিবীর নিজস্ব যে ঘূর্ণয়ন গতি, কেন্দ্রাতিক বলের যে প্রভাবটা সৃষ্টি হয়, সেটাও জোয়ার ভাটা সৃষ্টির জন্য কি দায়ী। এতটুকু ক্লিয়ার হইল কিনা? তাহলে শুধু চাঁদ ও সূর্যের আকর্ষণ বল দায়ী না, পাশাপাশি পৃথিবীর নিজস্ব ঘূর্ণয়ন গতি বা কেন্দ্রাতিক বলও কি দায়ী। তাহলে প্রধান কারণ হচ্ছে দুইটা, দুইজনের মধ্যে চাঁদ বেশি দায়ী, এবং পৃথিবীর উপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ বলের প্রভাব কত গুণ বেশি? 2.1 গুণ বেশি। আমি যে এই জায়গাটায় দুইটা মান লিখেছি, এটা দিয়ে এখন দুইটা প্রশ্ন করব আপনাদেরকে, ঠিক আছে? এতটুক তোলা হয়েছে কিনা, এতটুক যদি তোলা হয় তাহলে আমাকে একটু জানান এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ একটু জানাবেন। জুয়েল উদ্দিন নিঝুম দিক থেকে, আমার এখানে নেটওয়ার্ক কিন্তু ক্লিয়ার, আমি আগেই বলছি আমি ডেটা দিয়ে চালাচ্ছি, ওয়াইফাই দিয়ে কিন্তু চালাচ্ছি না, ঠিক আছে? ওয়াইফাই দিয়ে চালাচ্ছি না, নেট ইউজ করতেছি, আর নেটের কানেকশনটা মানে ডেটা একটু বেশি নিয়ে, হ্যাঁ
আমার এখানে ক্লিয়ার, আমার মোবাইলে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে, আমি আগেই বললাম। হ্যাঁ প্লিজ, আচ্ছা এতটুক কি তোলা হয়েছে কিনা প্লিজ জানাবেন, আমি একটু দেখে নিই যে আপনারা এতটুক। সাউন্ড ক্লিয়ার স্যার, অল ওকে। হ্যাঁ ওইটাই বলছিলাম আসলে, এখন তারপরও সমস্যা হলে তাও জানানো যায়, তাতে সমস্যা নেই। আচ্ছা এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা জোয়ার ভাটা সৃষ্টির জন্য প্রধান দুইটা কারণ পেয়ে গেলাম। এখন আমি একটু মুছে দিব দুইটা প্রশ্ন করার জন্য, ঠিক আছে? দুইটা প্রশ্ন করার জন্য মুছে দিব, যেটা বিসিএস প্রিলি এবং রিটেনে হয়েছে। প্রিলি এবং রিটেনে কিন্তু হয়েছে, রিটেনে 1 মার্কসের জন্য হয়েছিল, 37তম বিসিএস মনে হয় খুব সম্ভবত, যদি ভুল না করি আসলে। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা এই দুটো জায়গায় আমি একটু মুছে দিলাম। আচ্ছা প্রশ্ন হলো, যে প্রশ্নটা আলোর টপিকের উপর পরীক্ষা নেওয়ার সময় করেছিলাম, অনেকে হয়তো পরীক্ষা দিয়েছেন আবার দেননি। কোশ্চেন নাম্বার 1 সেটা হচ্ছে, সূর্য হতে পৃথিবীতে আলো আসতে মোট কত সময় লাগে? সূর্য হতে পৃথিবীতে আলো আসতে মোট কত সময় লাগে? প্লিজ জানাবেন। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটায় যে উত্তরগুলো আমাদের চলে আসে, 8 মিনিট 19 সেকেন্ড, 8 মিনিট 32 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে এরকম। তবে যেবার প্রশ্ন করেছিল সেবার অপশনের মধ্যে এটা ছিল, এরপর থেকে আমরা এটাই গ্রহণ করছি। আসলে বিষয়টা হচ্ছে, এই জায়গাটা যদি আমরা দেখি যে এই যে সূর্য থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে সেটা পৃথিবীতে আসতেছে। আলোর তো একটা গতিবেগ আছে, সেই গতিবেগটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এই জিনিসটাকে, এই যে আলোর গতিবেগ আমরা বলছি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এই গতিবেগটা পেয়ে গেলাম। আচ্ছা আমাদের বের করতে বলছে কি সময়। যদি এই দুজনের মধ্যে পৃথিবীতে আলো আসবে কোথায়? পৃথিবীতে কোন জায়গা থেকে আসবে? সূর্য থেকে। তাহলে এই দুটার মধ্যে দূরত্বটা যদি জানি তাহলে হয়ে যাবে। দূরত্ব তো আমরা পেয়ে গেলাম 15 কোটি কিলোমিটার, কিন্তু এককটা হচ্ছে গতিবেগের একক হচ্ছে মিটারে, তাহলে আমরা এটা কিলোমিটারে নেই। আমরা জানি আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, তাহলে এটাকে লেখা যায় 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। তাহলে যে বিষয়টা, আমরা তো এটাই পড়ি যে গতিবেগ দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। তাহলে এখানে যে সময়টা সেটা হচ্ছে দূরত্বকে আমাদের গতিবেগ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে দূরত্বটা হচ্ছে 15 কোটি কিলোমিটার। তাহলে 15 কোটি 1 2 3 4 5 6 7 কিলোমিটার। আমরা আলোর গতিবেগটাও কিলোমিটারে নিয়ে নিলাম, 3 × 10⁵, মানে এর সাথে 5টা শূন্য, 1 2 3 4 5 কিলোমিটার। যেহেতু সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। আচ্ছা তো ক্যান্সেল আউট করে দিই, যদিও এভাবে কাটাকাটি লেখা যায় না, মানে আমি জাস্ট এমনি করছি আর কি, ছোটোবেলার স্মৃতি তো ভুলতে পারি না। তাহলে 3 দিয়ে যদি 1500কে কাটি তাহলে কত? 5। তাহলে ওভারঅল আমাদের এখানে দাঁড়ালো 500 সেকেন্ড। এই 500 সেকেন্ডকে আমরা চাইলে দুটো অংশে ভাগ করে নিতে পারি, সেটা হচ্ছে 6টা 48 480 সেকেন্ড, আর হচ্ছে বাকি রইল 20 সেকেন্ড। তার মানে এখানে দাঁড়ালো সেটা হচ্ছে 8 মিনিট, এটা হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমরা চেষ্টা করব অপশনের মধ্যে এটা দেখার জন্য যে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড না থাকলে কাছাকাছি যেটা থাকে 8 মিনিট 19 সেকেন্ড, সেটা অ্যান্সার করে দিব। তাহলে মোটামুটিভাবে আমরা এটার উত্তর তো পারি, ঠিক কিনা? সেটা হচ্ছে কত? 8 মিনিট। এখন থেকে তাহলে আমরা অ্যান্সার করার চেষ্টা করব, সেটা হচ্ছে 8 মিনিট কত? 20 সেকেন্ড। এতটুকু বোঝা গেল কিনা প্লিজ একটু জানাবেন।
প্রাইভেট বেচেন, হ্যান্ড নেটের ব্যাপারে বলতেছেন, এগুলো হচ্ছে হাতের লেখা ভালো, হাতের লেখা ভালো। আমার হাতের লেখা তো খারাপ, এই যে দেখছেন আমার হাতের লেখা কি ভালো? আমার হাতের লেখা হচ্ছে জঘন্য, আসলে আমি নিজে দেখলে আমার খারাপ লাগে। আমার হাতের লেখা তো ভালো না, তাই যে ভালো লেখে তার হাতের লেখাটাই মানে হচ্ছে নোটটা দিব আর কি, ঠিক আছে, যাতে স্পষ্ট হয়, বোঝা যায়। পিডিএফও দিব, ইমেজও দিব আর কি, কেমন? আচ্ছা, আমার হাতের লেখা তো ভালো না, দিলে তো বুঝবেন না, পরে আমাকেই গালমন্দ করবেন, উল্টাপাল্টা বলবেন যে বাটপার একটা। আচ্ছা যাই হোক, বেশি বলে ফেললাম। এটা যদি পারি আমরা, তাহলে 8 মিনিট 20 সেকেন্ড আমরা অ্যান্সার করবো। এখন এটা যদি হয়, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন তো, যে জাস্ট এখানে সূর্য জায়গায় আমি দিব চাঁদ। সেটা হচ্ছে চাঁদ হতে পৃথিবীতে আলো আসতে মোট কত সময় লাগে। এই প্রশ্নটাই যে 1 নম্বর যে কোশ্চেনটা, এটা কিন্তু রিটেনেও আসছে। ইভেন রিটেনে আসার পর 37তম বিসিএস রিটেন আসার পর এরপর কিন্তু বিভিন্ন জায়গায়, রিটেন আসছিল 1 মার্কসের জন্য, 1 মার্কসের জন্য, এরপর কিন্তু বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা হয়েছে, বিভিন্ন জবের পরীক্ষা আপনারা পেয়েছেন, ইভেন বিভিন্ন কোচিংয়ে মডেল টেস্ট দিল, এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন। এবার বলেন তো, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে মোট কত সময় লাগে? বলেন দেখি তো, কে কি উত্তর দিচ্ছেন? বুঝেছেন না? আচ্ছা, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে মোট কত সময় লাগে জানান তো দেখি। আপনার ক্লাসে কোনো বাফারিং নাই, অনেক ভালো নেট, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। চেষ্টা করেছি, বাট কতটুকু হয়েছে জানি না আসলে। চাঁদ হতে পৃথিবীতে আলো আসতে মোট কত সময় লাগে, ঠিক সেম ওয়েতে আমরা করি, যদি আমরা এই জায়গাটা কেটে দিই, হ্যাঁ কেটে দিই, ঠিক আছে, সেটা হচ্ছে চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। আর যেহেতু কিলোমিটার এককে, তাই আলোর গতিবেগটা আমরা কিলোমিটারে নিই, প্রায় 3 লক্ষ, 2, 3, 4, 5। আর যেহেতু সময়, তার একক হচ্ছে কি সেকেন্ড, ক্যান্সেল আউট করে দিই। 384কে 300 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে প্রবাবলি যে মানটা আসবে 1.28, তাহলে আমরা বলতে পারি 1.28 সেকেন্ড। একটা প্রশ্ন সূর্য দিয়ে হয়েছে, চাঁদ দিয়ে হতে পারে, তাই আমরা পাশাপাশি এই জিনিসটা জেনে রাখলাম। হয় 1.28 সেকেন্ড থাকতে পারে, আর না হয় এটা থাকতে পারে যে প্রায় 1.5 সেকেন্ড সময়, ঠিক না, অপশনে প্রায় 1.5 সেকেন্ড সময়। তাহলে হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আবার বলছি যে সূর্য হতে পৃথিবীতে আলো আসতে মোট সময় লাগে হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড, আর চাঁদ হতে পৃথিবীতে আলো আসতে মোট সময় লাগে প্রায় 1.5 সেকেন্ড সময়। ঠিক আছে, বোঝা গেল? আমরা তো পারবো ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ, আমার লেকচার ভিডিও আজীবন সেভ থাকবে, এইটাও সেভ থাকবে, যতগুলো ক্লাস নিছি 1 সেকেন্ডের একটু বেশি। হ্যাঁ ঠিক আছে সাকিব, হ্যাঁ ধন্যবাদ। আজীবন সেভ থাকবে, এই ক্লাসগুলো সেভ থাকবে, আর এইগুলো আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি যাতে হারায় না যায়, নষ্ট না হয়ে যায়, আপনাদের সুযোগ হয়। হয়তো অনেকের ক্লাস টাস এখন থাকতে পারে, অন্যান্য টিচারের, হয়তো অনেকে চলে যাবেন, একটু পরে দেখবো মাঠ ফাঁকা হয়ে গেছে, এই যে 70-80 জনের থেকে পরে দেখা যাবে যে 20-30 জনে চলে আসছে, তাহলে মুছে দিলাম। আমরা 2টা প্রশ্ন উত্তর জেনে নিলাম, কেমন? আমরা জোয়ার ভাটায় ছিলাম, 2টা সংজ্ঞা দেখলাম, আর হচ্ছে 2টা প্রধান কারণ আমরা জেনে নিলাম। জোয়ার ভাটা থেকে আরও এক ধরনের প্রশ্ন করে, হ্যাঁ সেই বিষয়টা একটু বলি। আরও এক ধরনের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি জানেন, প্রশ্ন করে যে আমরা বলছি জোয়ার, দেন হচ্ছে ভাটা, আবার জোয়ার, দেন ভাটা। এখন প্রশ্ন এটা করতে পারে যে একটা জোয়ার থেকে আরেকটা ভাটা সৃষ্টি হওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত? জোয়ার থেকে ভাটা সৃষ্টি হওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত, অথবা ভাটা থেকে জোয়ার সৃষ্টি হওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত? আরেক ধরনের প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে জোয়ার থেকে জোয়ার অথবা ভাটা থেকে ভাটা, এদের মধ্যবর্তী সময়ের ব্যবধানটা কত?
এই দুই ধরনের প্রশ্ন হতে পারে, জোয়ার থেকে ভাটা অথবা ভাটা থেকে জোয়ারের সৃষ্টি হওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান, অথবা জোয়ার থেকে জোয়ার অথবা ভাটা থেকে ভাটা সৃষ্টির মধ্যবর্তী সময়ের ব্যবধান। কত হতে পারে বলেন তো দেখি, একটু উত্তর করেন তো দেখি যে কত হতে পারে এখানে। এই গ্রুপের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম। ওইটা একটা দুষ্ট নাম দিয়েছিলাম ইউটিউব চ্যানেলের নাম, সেটা হচ্ছে, এটা চেঞ্জ করে দিব নামটা, সেটা হচ্ছে প্রিপারেশন গুরু। গুরু না, প্রিপারেশন গুরু, এই নামটা পরিবর্তন করে দেব, শুধু রাখবো নুরুল ইসলাম। আমার নাম তো নুরুল ইসলাম, সাথে নাহিদ নাই, থাকলে হয়তো চুলগুলো পড়ে যেত কিনা জানি না, কিছু চুল তো আমার মাথায় আছে এখনো। হ্যাঁ, প্রিপারেশন গুরু। ওকে, আচ্ছা, ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্যই খোলা। আবার ভাইবেন না এখান থেকে অনেক টাকা ইনকাম করে ফেলবো, কারণ আমার তো সাবস্ক্রাইবার অনেক বেশি না, সামান্য, মাত্রই খুলেছে এটা। তো এখন এটা আমরা অনেক সময় কি করি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা বলি যে টোটাল সময়ের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি 24 ঘন্টায় ভাগ করি, সেই 24 ঘন্টাকে আমরা যদি 4টা ভাগে ভাগ করি, তাহলে 6 ঘন্টা করে পাবো, ঠিক না? 6 ঘন্টা করে পাবো। তাহলে ধরেন পৃথিবীর এই পাশে জোয়ার সৃষ্টি হচ্ছে, এই পাশে তার বিপরীত পাশে জোয়ার, আর এই পাশে হচ্ছে ভাটা, এই পাশে হচ্ছে ভাটা, জোয়ার জোয়ার। এখন যদি বলি যে একটা জোয়ার থেকে ভাটা সৃষ্টির সময়ের ব্যবধান 6 ঘন্টা, আবার ভাটা থেকে জোয়ার সৃষ্টির ব্যবধানও 6 ঘন্টা, আবার জোয়ার থেকে জোয়ার যদি বলি 6 6 কত 12, তাহলে অনেকের কাছে এটার উত্তর এখানে 6 ঘন্টা, এখানে 6 যোগ 6, তার মানে হচ্ছে 12 ঘন্টা, জোয়ার থেকে জোয়ার অথবা ভাটা থেকে ভাটা। কিন্তু একটা বিষয় যদি একটু খেয়াল করি, এটা আসলে এত হবে কিনা, কেমন? আমরা জানি যে পৃথিবীর চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে একটা উপগ্রহ, পৃথিবীর একমাত্র উপগ্রহ, সেটা হচ্ছে কি চাঁদ, তাকে ঘুরছে। এই চাঁদের পুরো একবার এই পথটা ঘুরে আসতে সময় লাগে প্রবাবলি 27+, হ্যাঁ, 27.361 এরকম, 27 বা 28 এরকম একটা লেখা গুগলে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে যে বিষয়টা এতদিন সময় লাগে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু জানি, বিজ্ঞানী কেপলার কিন্তু একটা কথা বলেছেন, খেয়াল করবেন, কেপলার একটা কথা বলেছেন, বিখ্যাত জ্যোতির্বিদ, এই যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, এই গ্রহগুলো আমরা কেউ হয়তো মনে করতে পারি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। বৃত্তাকার পথ মানে তো বুঝি আমরা, সেটা হচ্ছে এই হচ্ছে কেন্দ্র থেকে যেদিকেই যাই না কেন সব দিকেই দূরত্ব কি সমান, এই কারণে তো বলি ব্যাসার্ধ। কিন্তু কেপলার বলছেন এটা বৃত্তাকার পথে নয়, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘুরছে। এই যে উপবৃত্তাকার পথে ঘোরার কারণেই তো নর্মালি যদি দেখেন উপবৃত্তটা হচ্ছে বৃত্তের মতো, কারণ তার সব দিকে দূরত্ব, কেন্দ্র থেকে সব দিকে দূরত্ব সমান না। দেখেন তো এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান না? এই কারণেই তো ধরেন এখানে একটা যদি গ্রহ থাকে, এখানে সবচেয়ে নিকটতম দূরত্ব, আবার এইখানে দূরত্বটা কি সবচেয়ে বেশি, এই কারণে তো কখনো কাছে চলে আসে, আবার কখনো কি দূরে সরে যায় একটা নির্দিষ্ট সময় পর পর। আমরা এখন হিসাবের সুবিধার জন্য এখন উপবৃত্তাকার পথ কথাটা বলবো না, বৃত্তাকার পথ যদি কল্পনা করি, টোটাল একটা সার্কুলার পোর্শনে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। এই যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো একবার ঘুরে আসার কারণে, তাহলে আমাদের তো 27 বা 28 দিনের হিসাব দরকার নেই, আমাদের দরকার একদিনের হিসাব। তো একদিনের হিসাব 27 দিনের জন্য যদি হয় আপনার 360 ডিগ্রি, তাহলে একদিনের জন্য এটাকে যদি ভাগ দেই, তাহলে প্রায় 13 ডিগ্রির মতো কাছাকাছি একটা ভ্যালু পাওয়া যাবে, কাছাকাছি প্রায়। তো 13 ডিগ্রি যদি হয়, তাহলে বলেন তো 1 মিনিটের সময়ের ব্যবধান, না সরি 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান কত? 4 মিনিট। তাহলে 13 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান 13 গুণ 4, তার মানে কত? 52 মিনিট।
তাহলে এখন একটা বিষয় আপনি খেয়াল করুন, আসলে একটা জোয়ার থেকে একটা ভাটা অথবা ভাটা থেকে জোয়ার এই সৃষ্টির সময় 6 ঘন্টার পাশাপাশি এইখানে এক্সট্রা 13 মিনিট করে যোগ হবে। এই 13 মিনিট, এই 13 মিনিট, এইখানে 13 মিনিট, আর এইখানে আসবে 13 মিনিট। তাহলে যে জিনিসটা ঘটনাটা দাঁড়ালো সেটা হচ্ছে একটা জোয়ার থেকে একটা ভাটা অথবা একটা ভাটা থেকে একটা জোয়ার সৃষ্টির মধ্যবর্তী সময়ের ব্যবধান 6 ঘন্টা না, সেটা হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। জোয়ার থেকে ভাটা অথবা ভাটা থেকে জোয়ার। তাহলে 6 ঘন্টা 13 মিনিট দুইবার যদি নেই তাহলে 12 ঘন্টা কত আসে? এখানে 12 ঘন্টা মানে 12 ঘন্টা 26 মিনিট। তার মানে হচ্ছে একটা জোয়ার থেকে একটা জোয়ার সৃষ্টির মধ্যবর্তী সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, অথবা একটা ভাটা থেকে আরেকটা ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান সেটা হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। বিষয়টা কিছুটা ক্লিয়ার হলো কিনা প্লিজ জানাবেন। প্লিজ জানাবেন যে জোয়ার থেকে জোয়ার বা ভাটা থেকে ভাটা এদের সৃষ্টির মধ্যবর্তী সময়ের যে ব্যবধানের যে বিষয়টা সেটা আপনাদের কাছে কতটুকু ক্লিয়ার। ওমা, প্লিজ জানাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে মোটামুটি কিছুটা আমরা বুঝতে পারলাম। ওকে, ফাইন, ঠিক আছে, ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি। কিছু প্রশ্নের উত্তর আমরা নিলাম। এবার আমরা আরও দুইটা শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে। ওই দুইটার সময় নিয়ে প্রশ্ন করে অনেক সময়, ঠিক আছে? ওই দুইটার সময় নিয়ে প্রশ্ন করে। একটা শব্দ হচ্ছে তেজ কটাল, একটা শব্দ হচ্ছে তেজ কটাল, আর একটা হচ্ছে মরা কটাল। তেজ কটাল আর হচ্ছে মরা কটাল। তো এই যে তেজ কটাল আর মরা কটালের যে বিষয়টা, এই দুটো জিনিস কি আসলে? এই দুটো জিনিস বোঝার জন্য আমাদের জানতে হবে চাঁদের দশা। চাঁদের দশা। আর চাঁদের দশাটা যদি আমরা জানতে চাই বা জানি, তাহলে আমরা দুটো জিনিস জানতে পারবো এই জায়গায় খুব সুন্দর করে। একটা হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। এই দুটো বিষয়। চাঁদের সব দশা আমাদের জানতে হবে না, চাঁদের প্রধান দশাগুলো জানতে হবে। আর সেই প্রধান দশা বলতে তো বুঝি অবস্থা। প্রধান 8টা দশা আমাদের জানতে হবে। কয়টা? 8টা। তো এই জিনিসটা জানার জন্য বা বোঝার জন্য আমি একটু মুছে দিচ্ছি। আমরা তেজ কটাল মরা কটাল নিয়ে পড়ব, তো এই জিনিসগুলো আমাদের একটু জেনে নিতে হবে। তো ধরুন অবস্থানটা অনেকটা এইরকম যে এই জায়গায় হচ্ছে আমাদের সূর্য, এই জায়গাটাই হচ্ছে চাঁদ, আর এই জায়গাটাই হচ্ছে আমাদের পৃথিবী। সূর্য থেকে আলো চারিদিকে মনে করেন ছড়িয়ে পড়ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখন বিষয়টা হচ্ছে, ধরেন একটা বিষয়, সেটা হচ্ছে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন ওই গতকালকের মতো, গত ক্লাসের মতো। এখানে দাঁড়িয়ে আমাকে মধ্যে যদি আলো মারেন, আলোটা তো আমাকে ভেদ করে যেতে পারবে না। কেন পারবে না? আমি কি স্বচ্ছ বস্তু না অস্বচ্ছ বস্তু? অস্বচ্ছ বস্তু। আমি কালো বলে এটা আবার বলেন না কিন্তু যে কালো বস্তু মানে সব আলো শোষণ করে নিবে, বিষয়টা এমন না। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইখানের যে বিষয়টা বা ঘটনাটা সম্পর্কে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা অস্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলো যেতে পারে না, বাট স্বচ্ছ মাধ্যম যদি হয় তাহলে যেতে পারে। যেমন কাঁচ, কাঁচের ভিতর দিয়ে আলো যেতেও পারে, আসতেও পারে। আর যদি হয় আয়না তাহলে বাধা পেয়ে ফিরে আসবে। যেমন যদি হয় কাঠ বা দেয়াল, বাধা পেয়ে।
তাহলে এখন একটা বিষয় হচ্ছে, চাঁদ এটা তো কোনো স্বচ্ছ মাধ্যম না, তাহলে আলো যখন এসে পড়বে চাঁদের এই যে অংশটা এটা হবে আলোকিত, কিন্তু এই যে অংশটা এটা হবে অন্ধকার। এটা আলোকিত, এটা অন্ধকার। আচ্ছা এবার বলেন, চাঁদকে পর্যবেক্ষণ কি আমরা সূর্যে দাঁড়িয়ে করব? কারো যদি মন চায় সূর্যে যেতে পারেন, রবীন্দ্রনাথের সাহিত্যের মতো তো সূর্য দেবতার মধ্যে যাওয়া যাবে। তা এখন বিষয়টা হচ্ছে, আমরা তো পর্যবেক্ষণ করব কোথায়? পৃথিবীতে দাঁড়িয়ে। পৃথিবীতে দাঁড়িয়ে যদি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা যে সাইডটা দেখব সেই সাইডটা আপনার কি থাকতেছে? অন্ধকার থাকতেছে। কখন কোন অবস্থায় অন্ধকার দেখব? সেটা হচ্ছে যদি প্রথমে অবস্থান হয় সূর্য, তারপরে অবস্থান হয় চাঁদ, এরপরে অবস্থান যদি হয় কার? পৃথিবীর। যদি এমন একটা অবস্থান হয় এবং পৃথিবীতে দাঁড়িয়ে আমরা পর্যবেক্ষণ করছি চাঁদকে, তাহলে চাঁদের এই অংশটা আমরা দেখব অন্ধকার, আর আমরা হিসাবের সুবিধার জন্য এই অংশটাকে আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি। তো ধরুন এই হচ্ছে 0 ডিগ্রি, চাঁদটাকে আস্তে আস্তে এইভাবে উপরের দিকে উঠাবো, এরপর 90-তে নিব, এরপর আস্তে আস্তে তার অবস্থান এইদিকে, এরপর সরল রেখে হয়ে যাবে, আবার এইভাবে ঘুরবে, ঘুরে আবার এইদিকে চলে আসবে। তাহলে আমরা এখন এই 0 ডিগ্রি যেটা বলছি এই অবস্থানে অন্ধকার। তো ধরেন চাঁদটা এখন আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সে বলার জন্য বলছি 45 ডিগ্রি। আগে যে অংশটা, এই অংশটা অন্ধকার দেখেছিলেন পুরোপুরি, চাঁদের যে অংশটা পৃথিবীতে দাঁড়িয়ে পুরোপুরি অন্ধকার দেখছিলেন, এখন কিছুটা দেখবেন আলোকিত, এই অংশটা দেখবেন কিছুটা আলোকিত। তাহলে আগে ছিল অন্ধকার, অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণে এখন কিছুটা আলোকিত দেখা যাবে। আমরা অনেক সময় আদর করে বলি বাঁকা চাঁদ, ঠিক কিনা? বাঁকা চাঁদ বা নতুন চাঁদ, ঠিক আছে, নতুন চাঁদ। তাহলে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আসলো, তখন হচ্ছে যে অংশটা অন্ধকার দেখেছিলাম তার কিছুটা অংশ আলোকিত দেখব। যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে, তখন বলেন আগের চাইতে আরও বেশি আলোকিত হবে না? যে অংশটা অন্ধকার দেখেছিলাম আরেকটু আলোকিত দেখব। যখন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে, এই যে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কিন্তু আগের চাইতে আরও বেশি আমরা আলোকিত দেখব। আর যখন সরল রৈখিকভাবে চলে আসবে, এই জায়গাটায় যে অংশটা আমরা অন্ধকার দেখেছিলাম সেই অংশটা পুরোপুরিভাবে হয়ে যাবে আলোকিত, আর এই অংশটা পুরোপুরি হয়ে যাবে কি? অন্ধকার। যেটা আগে আলোকিত ছিল সেটা হয়ে গেল অন্ধকার, আর যেটা অন্ধকার ছিল সেটা পুরোপুরিভাবে আলোকিত হয়ে গেল। এই অংশটা অন্ধকার ছিল, এটা এখন আলোকিত হয়ে গেল। তো এই যে অংশটা, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো এখন একটা বিষয় খেয়াল করুন, এইখানে হচ্ছে পৃথিবীতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছি, এই অ্যাঙ্গেলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার হচ্ছে অন্ধকার, যখন সূর্য, চাঁদ, পৃথিবী। যখন এই চাঁদটা ঘুরে এই জায়গায় এসে অবস্থান করলো, তখন যে অংশটা অন্ধকার ছিল সেটা আলোকিত হয়ে গেল। আচ্ছা, চাঁদের যে যখন অংশটা অন্ধকার দেখি, তখন সেটাকে আমরা বলি অমাবস্যা। আর এই যে অংশটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দেখছি আলোকিত, এটাকে আমরা বলি পূর্ণিমা। আর পূর্ণিমার দিন দিন তো সুন্দরী হচ্ছে নাকি? 3 প্রজন্ম তো হয়ে গেল জয়া আহসানের। আমার বাবাও দেখছে, তার বাবা দেখছে কিনা ওই সময় তো ছিল না সে, মানে 3 প্রজন্মের কথা বলছি। ধরো আমার মেয়েও দেখবে সামনে আর কি, ওই হিসাব করে ঘুরে ফেললাম। তো যে বিষয়টা, যদি 0 ডিগ্রিতে থাকে অন্ধকার, যদি 180 ডিগ্রিতে থাকে, তাহলে হচ্ছে কি আলোকিত, এবং সেটাকে আমরা বলছি পূর্ণিমা অবস্থা। তাহলে চাঁদটা এই জায়গায় ছিল অন্ধকার, আস্তে আস্তে আলোকিত হচ্ছে, এবং আলোকিত হওয়ার পরিমাণটা কমতেছে না বাড়তেছে? অবশ্যই বাড়তেছে। তাহলে আলোকিত হওয়ার উপর ভিত্তি করে যদি বলি, চাঁদটা ছোট থেকে ধীরে ধীরে কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে এই যে জায়গাটায়, এই জায়গাটায় ছোট থেকে বড় হচ্ছে চাঁদের সাইজ না, আলোকিত হওয়ার বিষয়টা। হ্যাঁ, আলোকিত হওয়ার বিষয়টা, চাঁদের সাইজ তো আর ছোট বড়োর বিষয় নেই, মানে আলোকিত হওয়ার বিষয়টা এই জায়গায় একদম পুরোপুরি নেই, আস্তে আস্তে আলোকিত হচ্ছে, আলোকিত হওয়ার পরিমাণটা বাড়তেছে। তাহলে এই জায়গা থেকে যখন এই জায়গায় যাব, তখন আলোকিত হওয়ার পরিমাণটা বাড়বে। তার মানে আমরা অমাবস্যা থেকে কোন দিকে গেলাম? পূর্ণিমার দিকে। আবার আমরা যদি এই জায়গায় যাই, এখানে গেলেও চাঁদের পজিশন পাবো, এই দিকেও পাবো, এই দিকেও পাবো। এখন এই অংশটা আলোকিত ছিল, ওই অংশটা আস্তে আস্তে কি হতে থাকবে? অন্ধকার হতে থাকবে। অন্ধকার হতে হতে একটা পর্যায়ে যখন আবার এইখান থেকে এই জায়গায় আসবে, পূর্ণিমা থেকে আবার যখন অমাবস্যার দিকে আসবে,
তখন আবার যে অংশটা আলোকিত ছিল সেই অংশটা আবার পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। তাহলে এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে উপরের একটা যাত্রাপথ যেখানে ছোট থেকে বড় হচ্ছে আলোকিত হওয়ার উপর ভিত্তি করে, আর এখানে বড় ছিল সেই বড় থেকে ধীরে ধীরে কি হবে, ছোট হবে। কিসের উপর ভিত্তি করে? আলোকিত হওয়ার উপর ভিত্তি করে। ওকে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি দেখি এই অমাবস্যা থেকে এক পূর্ণিমা, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যেতে যে সময়টা লাগে, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যেতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 15 দিনের ব্যবধান। আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত সেটা হচ্ছে 15 দিনের ব্যবধান। আসলে এই যে বিষয়টা, মানে 15 দিন কথাটা উল্লেখ করলাম পক্ষ হিসেবে, ঠিক আছে? এক সপ্তাহ মানে 7 দিন, আর এক পক্ষ মানে কত দিন? 15 দিন। আমরা বলছি শুক্ল পক্ষ, এই যে পক্ষ মানে 15 দিন। শুক্ল বলতে কি বোঝানো হচ্ছে, আর কৃষ্ণ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তাহলে উপরে 15 দিন হিসাব, নিচে 15 দিন হিসাব, কিন্তু দুইটার ঘটনা কিন্তু সেম না। উপরে হচ্ছে ছোট থেকে বড়, নিচে হচ্ছে বড় থেকে ছোট। এই যে ছোট থেকে বড়, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যে যাত্রাটা আমরা করছি, উপরের যাত্রাটাকে আমরা বলছি শুক্ল পক্ষ, আর পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যে যাত্রাটা সেটাকে আমরা বলছি কৃষ্ণপক্ষ। তাহলে শুক্ল পক্ষ যেহেতু 15 দিন, 4টা ছোট থেকে বড় হবে আর আলোকিত হওয়ার উপর ভিত্তি করে, আর কৃষ্ণপক্ষের 15 দিনে আসবে পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে যাব, এবং 4টা বড় থেকে ধীরে ধীরে ছোট হতে থাকবে, মানে আলোকিত বেশি ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, ঠিক অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যাওয়ার সময় বা পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে আসার সময় এই যে মাঝখানে যে 90 ডিগ্রি, এটা হচ্ছে 8 নম্বর দিন। কত নম্বর দিন? 8 নম্বর দিন। আর 8 নম্বর দিন মানে অষ্টমী তিথি, আমরা বলি না অষ্টমী তিথি। তিথি মানে তো সময়, তিথি মানে আমার গার্লফ্রেন্ডের নাম না, কিন্তু ওটা আমার একটা ছাত্রীর নাম। নামটা সুন্দর। আচ্ছা, ওর কিছুদিন আগে বাচ্চা হয়েছে, আসলে পরে দেখতে গিয়েছিলাম। আচ্ছা, তো এই যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে অষ্টমী তিথি, তাহলে 8 নম্বর দিনে, সেটা হোক শুক্লপক্ষ সেটা হোক কৃষ্ণপক্ষ, উভয়ের 8 নম্বর দিনে সূর্য, চাঁদ এবং এই জায়গাটা হচ্ছে পৃথিবী, এরা পরস্পরের সাথে সমকোণে থাকে। আবার পৃথিবী, চাঁদ, সূর্য পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে। এই অষ্টমী তিথির যে বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে আমরা পজিশন এখানে যেগুলো পেলাম খেয়াল করবেন। একটা হচ্ছে অমাবস্যার সময় সরল রৈখিকভাবে আছে, অবস্থানটা কেমন? সূর্য, চাঁদ, পৃথিবী। পূর্ণিমার সময় 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অবস্থানটা কেমন? প্রথমে সূর্য, এরপর পৃথিবী, এরপর এই জায়গায় চাঁদ। আর শুক্লপক্ষের 8 নম্বর দিন বলি অথবা কৃষ্ণপক্ষের 8 নম্বর দিন বলি, সূর্য, চাঁদ, পৃথিবী, পৃথিবী, চাঁদ, সূর্য সমকোণে অবস্থান করে। তাহলে পজিশন এখানে হচ্ছে আমাদের 4টা। এই 4টা পজিশনের উপর ভিত্তি করে আমরা এখন অ্যানালাইসিস করব এতটুক তোলা হয়েছে কিনা, বা এতটুক জিনিস ক্লিয়ার হয়েছে কিনা। জাস্ট এতটুক তুলেন, এরপর আমি লেখাই দিচ্ছি, সেই 4টা পজিশন নিয়ে এখন কথা বলবো। প্লিজ এতটুক যদি হয়ে যায় একটু জানান আমাকে। বিজয় চক্রবর্তী, আউটস্ট্যান্ডিং এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ, বেস্ট এক্সপ্লেনেশন স্যার, ধন্যবাদ আসলে, থ্যাংক ইউ। আবার যদি একটু বলতেন। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে যে বিষয়টা আসলে এখানে ক্লিয়ার করতে চাচ্ছি আর কি, কেমন? ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, আমি এখন 4টা পজিশন নিয়ে কথা বলবো। আচ্ছা, সেই 4টা পজিশন নিয়ে কথা বলবো। নাম্বার 1 সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে সূর্য, তারপর হচ্ছে চাঁদ, এরপর হচ্ছে পৃথিবী। অ্যাঙ্গেলটা কত ছিল? 0 ডিগ্রি ধরেছিলাম আমরা, এবং এটাকে বলছিলাম অমাবস্যা। অমাবস্যা
আচ্ছা, এরপরের পজিশন সূর্য, পৃথিবী চলে আসলো মাঝখানে, এরপর হচ্ছে চাঁদ। অ্যাঙ্গেলটা ধরেছিলাম কত? 180 ডিগ্রি, এবং এটা হচ্ছে কি পূর্ণিমা। আচ্ছা, এরপরের যে পজিশনটা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সূর্য, পৃথিবী, চাঁদ, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আচ্ছা, অষ্টম দিন, এটা লিখে রাখলাম। আর আরেকটা পজিশন 4 নম্বর, সূর্য, পৃথিবী, চাঁদ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যখন অমাবস্যা বা পূর্ণিমার সময় থাকে তখন এই যে পৃথিবীর উপর চাঁদের এবং সূর্যের যে আকর্ষণ বল তুলনামূলকভাবে অন্য সময়ের চাইতে বেশি থাকে, তুলনামূলকভাবে বেশি থাকে। আর যখন শুক্লপক্ষের অষ্টমী তিথি বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আসে, সমকোণে অবস্থান করে, তখন তুলনামূলকভাবে আকর্ষণ বলটা কম থাকে। কার উপর? পৃথিবীর উপর চাঁদ এবং সূর্য এবং চাঁদের কম থাকে। এখন একটা বিষয় বলি, সোজা সহজ সরল যে ভালোবাসাটা, সেখানে আকর্ষণ বেশি। আর ভালোবাসাটা যখন ত্রিভুজ প্রেম হয়ে যাবে, এই যে দেখেন এখানে কি ত্রিভুজ প্রেম হয়ে গেছে না? ট্রায়াঙ্গেল ভালোবাসা, ত্রিভুজ প্রেম। বিধি তুমি কার, আমি কার দিকে যাব, ঠিক আছে? পৃথিবী আসলে চাঁদের দিকে যাবে না সূর্যের দিকে যাবে? ত্রিভুজ প্রেমে আমরা তো পদ পড়ি হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর হচ্ছে ক্রিয়া। তাহলে এখন যদি 6 প্রকার বানাই ফেলি, ক্রিয়ার জায়গায় আরেকটা নিয়ে আসতে হবে, পরক্রিয়া, ঠিক না? ত্রিভুজ প্রেমের ভালোবাসা আসলে কখনোই ভালো হয় না। ভালো হয়? শরৎচন্দ্রের অনেক বই আছে যে বইয়ে কাহিনীগুলোর মধ্যে আমরা ত্রিভুজ প্রেম পাবো না? তো এখন যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, যখন কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের 8 নম্বর দিন অর্থাৎ সমকোণে থাকবে ত্রিভুজ প্রেমের ভালোবাসা, এই সময় তুলনামূলকভাবে পৃথিবীর উপর চাঁদ আর সূর্যের আকর্ষণ বলের প্রভাব কম থাকে। অমাবস্যা পূর্ণিমার সময় আকর্ষণ বলের প্রভাব বেশি থাকে। এটিএম শামসুর যেমন যদিও মারা গিয়েছেন, একটা আপনার হচ্ছে সিনেমার মধ্যেও বলতো যে প্রতি অমাবস্যা রাইতে আমার গিরায় গিরায় ব্যথা করে। হ্যাঁ, এই যে গিরায় গিরায় মানে জয়েন্টগুলো আর কি, সরি মার্কেটটা পড়ে গেছে। তো তাহলে যে বিষয়টা, এই জায়গায় আকর্ষণ বল বেশি, এই দুইটা পজিশনে আকর্ষণ বল কম। আচ্ছা, আকর্ষণ বল বেশি থাকলে পানি কম ফুলে উঠবে না বেশি পরিমাণে ফুলে উঠবে? আকর্ষণ বল বেশি মানে বেশি ফুলে উঠবে, আকর্ষণের পরিমাণ কম মানে কম পরিমাণে ফুলে উঠবে। ফুলে উঠবে ঠিকই, কিন্তু বেশি পরিমাণে ফুলে উঠতে পারবে না। তার মানে উভয় ক্ষেত্রেই জোয়ার সৃষ্টি হচ্ছে, আকর্ষণ আছে বিধায় উভয় ক্ষেত্রেই জোয়ার সৃষ্টি হচ্ছে। বাট এই জায়গায় পানি বেশি পরিমাণে ফুলে উঠতে পারে না, কম পরিমাণে ফুলে ওঠে। এখানে বেশি পরিমাণে বা সর্বোচ্চ পরিমাণে ফুলে ওঠে। বেশি পরিমাণে ফুলে ওঠে, তেজটা কি কম না বেশি? তেজ। এখানে হচ্ছে তেজ, আর এইখানে হচ্ছে কি শক্তিটা কম, মরে গেছে নাকি মরা। প্রশ্ন করে এইটাই যে মরা কটাল কোন সময় সৃষ্টি হয়? মরা কটাল সৃষ্টি হয় শুক্লপক্ষের অষ্টমী তিথি বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। পজিশনটা কেমন? সূর্য, পৃথিবী, চাঁদের মধ্যে সমকোণ। তেজ কটাল কখন সৃষ্টি হয়? অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে। অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, 180 ডিগ্রি। এদের অবস্থান কেমন? সরল রৈখিক, সরল রৈখিক। এটা হচ্ছে সমকোণ। এই কারণে জোয়ারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গৌণ জোয়ার, কম পরিমাণে ফুলে ওঠে, আরেকটা হচ্ছে মুখ্য জোয়ার। মুখ্য জোয়ারটাকে আমরা বলতে পারি তেজ কটাল, গৌণ জোয়ারটাকে আমরা বলতে পারি মরা কটাল।
তাহলে এই যে বিষয়গুলো একটু বললাম, প্লিজ জানাবেন এই বিষয়টা বুঝে গেছে কিনা, প্লিজ একটু ক্লিয়ার করবেন যে আপনারা বুঝেছেন কিনা। স্যার পরাণ মুভি, আচ্ছা পরাণ মুভির কথা না, এক্সিলেন্ট স্যার, এক্সিলেন্ট, বিস্তারিত ব্যাখ্যার জন্য ধন্যবাদ, মনে থাকবে। প্লিজ জানাবেন যে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম কিনা। টপিকটা ছোট, রিডিং পড়ে নেওয়াই যায়, আসলে আমরা অনেকে ইগনোর করি, আসলে ছোট জিনিস লাগে না, কিন্তু বোঝার আসলে শেষ নেই তো, ঠিক না? বোঝার শেষ নেই এবং ইসেরও শেষ নেই আসলে। জি, তাহলে তাহলে কি লিখে দিব জিনিসগুলো? লিখিয়ে দিব, একটু জানাবেন লিখিয়ে দিব কিনা। তেজ কটাল এবং মরা কটালটা লিখিয়ে দিব কিনা, প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, যে কোনো একজন জানালেই হবে যে লিখিয়ে দিব নাকি দিব না। আচ্ছা, একজন কমেন্টস করেছে সুপার। আচ্ছা, একজন কান্নারই দিল, আরেকজন রাগ করলো, দেখলাম রাগের রিয়াকশন দিল, কি আল্লাহ জানে, নাকি অন্যটার মধ্যে টিপ পড়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার। জি, লিখিয়ে দিন। সাখাওয়াত হোসেন, ঠিক আছে। একজন বলছে পঙ্কজ বিশ্বাস, লিখুন। আতিকে ফয়সাল, লিখলে ভালো হয়, ঠিক আছে লিখিয়ে দিচ্ছি। এইটুকু মুছে দিলাম, স্ক্রিনশট লাগবে, লিখিয়ে দেন। ওই যে কান্না করতেছে, এক একজন ইসের রিয়েক্ট দিতেছে, আবার দেখা যাচ্ছে রাগের রিয়েক্ট দিতেছে, কে রাগ করলো আমার উপর। আচ্ছা, রাগ করলে দু একটা কথা বলা যাবে না। আচ্ছা, প্লিজ এখন লিখিয়ে দিই। প্রথম কথা হলো, আমরা প্রথমে লিখব হচ্ছে শুক্লপক্ষ। শুক্লপক্ষ সেটা হচ্ছে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিনকে শুক্লপক্ষ বলে। শুক্লপক্ষ বলে। আচ্ছা, এই সময় চাঁদ ধীরে ধীরে ছোট থেকে বড় হতে থাকে, ছোট থেকে বড় হতে থাকে। তবে এখানে ব্র্যাকেটে লিখে রাখলাম আলোকিত, ওই আলোকিত হওয়ার উপর ভিত্তি করে, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণপক্ষটা কি? কৃষ্ণপক্ষটা সেটা হচ্ছে পূর্ণিমা থেকে, তার বিপরীত কথাগুলো লিখব। পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত, অমাবস্যা লিখে ফেলছি, অমাবস্যা পর্যন্ত 15 দিনকে কৃষ্ণপক্ষ বলে। কৃষ্ণপক্ষ বলে। এই সময় চাঁদ ধীরে ধীরে বড় থেকে ছোট হতে থাকে।
আচ্ছা, দুইটা জিনিস লিখলাম, আর দুইটা জিনিস লিখতে হবে। তাহলে কৃষ্ণপক্ষ আর হচ্ছে শুক্লপক্ষ এই দুইটার বিষয়ে জানলাম। লেখা হলে মুছে দিচ্ছি, প্লিজ জানাবেন যে লেখা হয়েছে কিনা। হ্যাঁ, লেখা হলে মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, এবার আসেন আমরা এই জায়গাটা এবার যাব, সেটা হচ্ছে তেজ কটাল। তেজ কটালের যে বিষয়টা সেটা হচ্ছে কখন হয়েছিল, যখন সূর্য, চাঁদ, পৃথিবী, সূর্য, পৃথিবী, চাঁদ একই সরল রেখে অবস্থান করেছে। তাহলে দুইটা অংশ পেয়েছিলাম, একটা পূর্ণিমা আর একটা হচ্ছে অমাবস্যা। তাহলে আমরা বলতে পারি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাব তুলনামূলকভাবে কম থাকে, বেশি থাকে। এই সময় পৃথিবীর পানির উৎস সর্বোচ্চ পরিমাণে ফুলে ওঠে, যে জোয়ার সৃষ্টি করে তাকে তেজ কটাল বলে। হয়েছে স্যার? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে অমাবস্যা পূর্ণিমা তেজ কটাল সৃষ্টি হচ্ছে, পানিটা সর্বোচ্চ পরিমাণে ফুলে উঠতেছে, শেষ। এই জিনিসটাকে বলছি তেজ কটাল বা মুখ্য জোয়ার। পজিশনটা বলে দিলাম, এটা অমাবস্যার সময়, এটা পূর্ণিমার সময়। আচ্ছা, এরপর এটা লেখা হলে এবার তাহলে মরা কটালটা লিখে দিই, ঠিক আছে? মুছে দিলাম, লেখা তো হয়েছে। আচ্ছা, না হয় আপনাদের সময় নষ্ট হবে। আচ্ছা, মরা কটাল। মরা কটালের বিষয়টা যদি যাই, তাহলে এই জিনিসটা আমরা দেখেছি দুইটা বেলায়, একটা হচ্ছে সূর্য, পৃথিবী, চাঁদ 90 ডিগ্রি, শুক্লপক্ষের অষ্টমী তিথি। আর আরেকটা যেটা ছিল সূর্য, পৃথিবী, চাঁদ, এখানে হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের
অষ্টমী তিথিতে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাব, পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাব তুলনামূলকভাবে কম থাকে। এই সময় পৃথিবীর পানির উৎস সর্বোচ্চ পরিমাণে ফুলে উঠতে পারে না, ফুলে উঠতে পারে না। তাই এই সময় যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কটাল বলে। তাহলে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, কিন্তু দিনটা হচ্ছে অষ্টমী তিথি, তুলনামূলকভাবে আকর্ষণটা কম থাকে, সর্বোচ্চ পরিমাণে ফুলে উঠতে পারে না। আর এই সময় যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে জোয়ার, সেটাকে আমরা বলছি মরা কটাল। তাহলে প্লিজ জানাবেন যে আপনাদের কাছে এই যে বলেছিলাম যে জোয়ার ভাটা, তারপর হচ্ছে ইসের যে বিষয়গুলো, তেজ কটাল, মরা কটাল কখন কোন সময় হয়, এই জিনিসগুলো কেমন বুঝলেন বা কতটুকু ক্লিয়ার মনে হলো প্লিজ একটু জানাবেন যে কতটুকু ক্লিয়ার হলো আপনাদের কাছে, আপনারা বুঝেছেন কিনা। মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। আমরা আজকে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করলাম এবং সময়ের বিষয়টা জানলাম, আলো আসতে কতটুকু সময় লাগে, জোয়ার ভাটা সৃষ্টির পেছনের প্রধান কারণ কি চাঁদ আর সূর্য কিনা, বা ওই দুজনের মধ্যে কে দায়ী, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করলাম। প্লিজ আপনারা একটু জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা বা কেমন লাগলো আপনাদের কাছে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদিও অনুরোধ করাটা আমি শিক্ষক হিসেবে ওইভাবে ঠিক না, যখন আমরা একটু লাইভ ক্লাস নেই তখন সবাই যদি একটু আন্তরিকভাবে শেয়ার করে দেন তাহলে হয়তো আমাদের গ্রুপের মেম্বারগুলো বাড়তে পারে। আর যেহেতু শিক্ষক মানুষ, রুজি রুটির ব্যবস্থাই হচ্ছে এটা আসলে, তো যে বিষয়টা সবাই যে ভর্তি হবে বা হবেন বিষয়টা এমন না, আমি ওইটাও বলি না, যে যাদের দরকার জাস্ট তারাই হতে পারেন। আর হচ্ছে যে বিষয়টা পুরো বিষয়গুলো জেনে যে কতটুকু পাবেন, কি দরকার আপনার, আপনি সেটা পাবেন কিনা সেটা জেনে বুঝে তারপর ভর্তি হন। আর আরেকটা বিষয় হচ্ছে যদি ভর্তি নাও হন, আপনাদের যে ফ্রেন্ড সার্কেল বা যারা আছে তাদেরকে একটু জানাতে পারেন যদি তাদের মধ্যে থেকে কেউ ভর্তি হয়, ঠিক আছে। আর আপনাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে অন্তত নিরপেক্ষভাবে জানাবেন। যেমন একটা বিষয়, আমি সবসময় চেষ্টা করি কোনো মুখস্থ পড়া পড়াতে না, অর্থাৎ পড়াগুলো তো আপনাদেরকে আয়ত্ত করতে হবেই, বিজ্ঞানটা বোঝার বিষয়, তাই আমি চেষ্টা করি যতটুকু বা যেভাবে হোক জিনিসটাকে বোঝানোর, আর চেষ্টা করি একটু সহজভাবে উপস্থাপন করার। কারণ অনেক ক্ষেত্রে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের কাছে একটুই লাগতে পারে যে এত এই সহজ জিনিসটাকে আরও এত সহজ করে বলার কি দরকার। আসলে আমাদের সামনে যে অডিয়েন্স থাকে ওইটা তো সায়েন্সকে ফোকাস করে আসলে করানো যায় না। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন মূলত তাদেরই সায়েন্সটা বেশি পড়া দরকার হয়।
আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের সাজিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়, কতটুকু পড়বেন কতটুকু পড়বেন না। এই কারণে বলছি, যদি ক্লাসগুলো নিরপেক্ষ থেকে যদি আপনাদের কাছে ভালো লাগে বলবেন, ইভেন খারাপ লাগলেও সেটা বলবেন। কারণ বিষয়টা হচ্ছে সমালোচনাটা সামনে করাই ভালো, আর সমালোচনাটা যখন হবে তখন সংশোধন করার একটা সুযোগ দিবেন, কারণ ভুল ত্রুটি মিলেই তো মানুষ। আর আমি তো মানুষ, আমারও ভুল ত্রুটি থাকতে পারে, সেটা যখনই চোখে পড়ে বলবেন, বা কোনো একটা জিনিস যদি ভালো না লাগে স্ট্রেট বলবেন, তাতে কোনো সমস্যা নেই। ইভেন যদি পাবলিকলি বলতে মনে ভালো না লাগে তাহলে আমাকে পার্সোনালি বলতে পারেন, চেষ্টা করব সেটা সংশোধন করার। আপনারা কিভাবে ক্লাস চান বা আপনাদের কিভাবে করালে আরও ভালো হয়, আপনাদের সেই চাহিদাটাও জানাতে পারেন। আমরা দুইজনই, মানে হচ্ছে রিয়াদ স্যার এবং হচ্ছে আমি নুরুল ইসলাম স্যার, এই দুজনই আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। হ্যাঁ, একটা কথা সত্য যে আমরা পড়িয়ে কিছু টাকা পাবো, একটা সম্মানী পাবো, আপনারা ভালোবেসে সেই সম্মানীটা দিবেন আশা রাখি। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আপনাদের পেছনে পরিশ্রম করেই সেটা নেওয়ার চেষ্টা করব, অ্যাটলিস্ট হালাল করে নেওয়ার চেষ্টা করব। তো আশা রাখি আপনাদের সাথে জার্নিটা ভালো হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ। আর হচ্ছে আপনাদের কাছে কেমন লাগে বিষয়গুলো তাও জানাবেন, আর কোনো ধরনের প্রবলেম থাকলে ক্লাসে সেটা শেয়ার করবেন, জানাবেন প্লিজ। আপনাদের একটু দু একজনের মতামত একটু দেখি, মতামত দেখলে আমার ভালো লাগে আসলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস সবসময় ভালো লাগে, বুঝেছি। উজ্জ্বল ইসলাম, শিকদার কামরুজ্জামান স্যার, ক্লাস অনেক সুন্দর হয়, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার, অসম। জি, আপনারা জানাবেন আসলে কেমন লাগে আসলে মূলত আপনাদের ক্লাসগুলো। চেষ্টা থাকে কিছুটা নতুন কিছু দেওয়ার, নতুন কিছু যুক্ত করার আর কি। এই কথা বললাম আর আস্তে আস্তে অডিয়েন্স কমে যাচ্ছে, এই বুঝি ছিল তোমাদের মনে, ঠিক না? আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, অনেক সময় নিয়ে নিলাম আপনাদের। হয়তো অনেকের ডিনারের টাইম হয়ে গেছে, আবার অনেকের পড়াও থাকতে পারে আসলে। তো ঠিক আছে, জানাবেন আপনারা কেমন লাগে, আর সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে আমাদের দেখা হবে, আশা রাখি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা হবে, তবে কমেন্টসগুলো নিরপেক্ষভাবে জানাবেন, সংশোধন করতে হলে করে নিব, সমস্যা নেই, সংশোধন করেই না আস্তে আস্তে ভালোর দিকে আসবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, কেমন? আসসালামু আলাইকুম।